ওকে, আমরা স্টার্ট করি তাইলে। হ্যাঁ, হ্যাঁ, শুরু করেন স্যার। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, ওকে স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। ওকে, আমরা প্রিভিয়াস ক্লাসে ডিফারেন্স বিটুইন থিওডোলাইট এন্ড টেকিওমিটার দেখিয়েছিলাম। তো আজকে আমরা জাস্ট এই ম্যাথমেটিক্যাল পোরশনটা ক্লিয়ার করার চেষ্টা করব, থিওরি অফ টেকিওমেট্রি। এর আগে আমরা যে থিওরিটিক্যাল যে প্রিন্সিপালগুলো ছিল সেগুলো আমরা জানার চেষ্টা করেছি। আজকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে ডিসটেন্স, হরাইজন্টাল ডিসটেন্স এবং ভার্টিক্যাল ডিসটেন্স মেজার করা যায় সেই জিনিসগুলো দেখব। তো প্রথমেই আসি, যখন লাইন অফ সাইট হরাইজন্টাল থাকবে, আমি প্রথমেই বলেছিলাম লাইন অফ সাইট, বেসিক্যালি লাইন অফ সাইট তিন ধরনের হয়। একটা হচ্ছে হরাইজন্টাল লাইন অফ সাইট, আর একটা ছিল ইনক্লাইনড লাইন অফ সাইট। ইনক্লাইন লাইন অফ সাইটটা দুই ধরনের, একটা হচ্ছে মানে লাইন অফ সাইটটা এলিভেটেড থাকতে পারে, এলিভেশনে থাকতে পারে, অথবা ডিপ্রেশনে থাকতে পারে। ঠিক আছে, এই তিন ধরনের লাইন অফ সাইট আমরা দেখি। একটা হচ্ছে হরাইজন্টাল লাইন অফ সাইট, আর একটা হচ্ছে এলিভেটেড লাইন অফ সাইট, আর একটা হচ্ছে ডিপ্রেসড লাইন অফ সাইট। তো এখানে যে ফর্মুলাটা দেখা যাচ্ছে, দেখানো হচ্ছে, সেটা হচ্ছে হরাইজন্টাল সাইটের ক্ষেত্রে লাইন অফ সাইট যদি হরাইজন্টাল হয়, সেক্ষেত্রে আমাদের মেইন টার্গেট হচ্ছে এই ডিটা বের করা, ক্যাপিটাল ডি। এটাই হচ্ছে আমার হরাইজন্টাল ডিসটেন্স। এই ডিসটেন্সটা কার কার মধ্যে বলতে পারবা? হরাইজন্টাল ডিসটেন্সটা আমরা কার কার মধ্যে অবজেক্ট নিই? আর টেকিওমিটারের মধ্যে মাঝখান পর্যন্ত। অবজেক্ট বলতে কাকে বোঝানো হচ্ছে এখানে? সামনে যে যাকে আমরা স্টেশন, যার থেকে আমরা মাপবো স্যার। স্টেশন বলতে যে স্টেশনে স্টাফটা রাখা আছে, জি স্যার। তাই তো? বা বা আমরা যেটাকে স্টেডিয়া রড বলি, স্টেডিয়া রড। তাহলে স্টেডিয়া রড থেকে কোন পয়েন্টের ডিসটেন্স? টেকিওমেট্রির মাঝখান পর্যন্ত। হ্যাঁ, দ্যাট মিন্স ইনস্ট্রুমেন্টের সেন্টার, যেটাকে আমরা ভার্টিক্যাল এক্সিস বলি, ভার্টিক্যাল এক্সিস অফ দ্য ইনস্ট্রুমেন্ট, ওই পয়েন্ট থেকে প্রত্যেকটা স্টাফ বা স্টেডিয়া রডের যে হরাইজন্টাল ডিসটেন্স, সেটাই হচ্ছে ক্যাপিটাল ডি। আরেকটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে ভার্টিক্যাল ডিসটেন্স। যদিও ভার্টিক্যাল ডিসটেন্সটা হরাইজন্টাল লাইন অফ সাইটের ক্ষেত্রে দরকার হয় না, এটা ইনক্লাইন লাইন অফ সাইটের ক্ষেত্রে আমরা ভার্টিক্যাল ডিসটেন্সটা মেজার করি, সেটা আমরা একটু পরেই দেখব। তো হরাইজন্টাল লাইন অফ সাইটের ক্ষেত্রে ডিসটেন্সের ফর্মুলাটা কিভাবে আমরা পেয়েছি, এটা অলরেডি আমরা প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছিলাম। এই যে মনে পড়ে কিনা দেখো তো, ডি ইকুয়ালস টু কে এস প্লাস সি, যেখানে সি, ক্যাপিটাল সি হচ্ছে এডিটিভ কনস্ট্যান্ট, আর কেটা হচ্ছে আমার মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট, যেটাকে আমরা এফ বাই এ হিসেবে বলি। এফ বাই আই কে আমরা কে হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে কে এস প্লাস এফ প্লাস ডি ইকুয়ালস টু সি। তাহলে এটা হচ্ছে আমার সিম্পলিফাইড ফর্মুলা ফর হরাইজন্টাল ডিসটেন্স অফ হোয়েন লাইন অফ সাইট হরাইজন্টাল। এটা কি বুঝছি আমরা নাকি? জি স্যার। তাহলে আমরা নেক্সটে যাই, এটা যেহেতু অলরেডি আমরা দেখে আসছি। এরপরে যেটা দেখবো, ডিসটেন্স এন্ড এলিভেশন ফর্মুলা ফর স্টাফ ভার্টিক্যাল ইনক্লাইন সাইট। আচ্ছা, প্রথমে আসি, ইনক্লাইন সাইটটা তো দুই ধরনের হয়, আমি প্রথমে বলেছিলাম যে একটা হচ্ছে এলিভেশনে থাকতে পারে লাইন অফ সাইট, আর অথবা ডিপ্রেশনে থাকতে পারে। এটা একটা লাইন অফ সাইটের ক্ষেত্রে এই দুইটা প্রভিশন, আর স্টাফের ক্ষেত্রে দুইটা প্রভিশন দেওয়া ছিল। যদি লাইন অফ সাইট যদি ইনক্লাইন্ড হয়, সেক্ষেত্রে স্টাফের পজিশন দুই ধরনের হয়। কেউ কি বলতে পারবা কি কি ধরনের? স্টেডিয়া রডের পজিশন দুই ধরনের হয় ইনক্লাইন লাইন অফ সাইটের ক্ষেত্রে। রোল নাম্বার 1, তুমি বলো তো, এই স্টেডিয়া রড বা আমরা যেটাকে স্টাফ বলি, এটার পজিশন কয় ধরনের হইতে পারে ইনক্লাইন লাইন অফ সাইটের ক্ষেত্রে? আমি কি প্রশ্নটা বুঝাইতে পারছি?
জি স্যার, বাট জানি না স্যার। কেউ কি পারবা? স্যার কোশ্চেনটা যদি আরেকবার করতেন একটু। বলা হচ্ছে যদি লাইন অফ সাইট যদি ইনক্লাইন হয়, ইনক্লাইনটা না হয় ইলিভেশনে হইতে পারে অথবা ডিপ্রেশনে হইতে পারে, যাই হোক না কেন, স্টাফ বা স্টেডিয়া রড এটার পজিশন, দ্যাট মিন্স ভার্টিক্যাল স্কেল আমরা যেটাকে বলি, এটার পজিশন কয় ধরনের হইতে পারে, বা এই স্টেডিয়া রড বা স্টাফকে আমরা কয়ভাবে সেট করতে পারি? স্যার হয়তো বা দুই ভাবে স্যার। হ্যাঁ, দুইভাবে তো জানি আমরা, কিভাবে? স্যার একটা সরাসরি স্যার ভার্টিক্যালি, আর একটা হচ্ছে স্যার ইনক্লাইন ভাবে। ভার্টিক্যাল বলতে কার? গ্রাউন্ডের ভার্টিক্যাল। একটা পজিশন স্যার। হচ্ছে এই যে গ্রাউন্ডের গ্রাউন্ডের উপর রাখতেছি, ওই গ্রাউন্ডের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে, তাই তো? জি স্যার। দ্যাট মিন্স গ্রাউন্ডের সাথে ভার্টিক্যাল। এখানে যে টপিকস টাইটেলটা বলা হচ্ছে যে ডিসটেন্স এন্ড এলিভেশন ফর্মুলা ফর স্টাফ ভার্টিক্যাল। তাহলে এই যে স্টাফ ভার্টিক্যাল, এই পজিশনটা কোনটা? এই পজিশনটা হচ্ছে স্টাফটা গ্রাউন্ডের সাথে ভার্টিক্যাল পজিশনে থাকবে, গ্রাউন্ডের সাথে ভার্টিক্যাল, এটা একটু মনে রাখবো আমরা। আর একটা পজিশন কি হইতে পারে? লাইন অফ সাইটের সাথে 90 ডিগ্রি। হ্যাঁ, লাইন অফ সাইটের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে। যেমন ধরো এই ডায়াগ্রামে কিভাবে আছে স্টাফটা? স্যার ল্যান্ডের সাথে গ্রাউন্ডের সাথে স্যার, এই যে এক ইউ, গ্রাউন্ডের সাথে ভার্টিক্যাল স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি, গ্রাউন্ডের সাথে ভার্টিক্যাল। তাহলে এটার পজিশন আবার অন্যভাবে হইতে পারে, সেটা হচ্ছে কি লাইন অফ সাইটের সাথে পারপেন্ডিকুলার। ঠিক আছে, এই দুটা পজিশন হইতে পারে। আর লাইন অফ সাইটটা ইনক্লাইন দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে আপার পোরশন, দ্যাট মিন্স এলিভেশনে থাকতে পারে অথবা ডিপ্রেশনে থাকতে পারে। তাহলে এখানে ডায়াগ্রাম থেকে যেটা আমরা বুঝতেছি, লাইন অফ সাইটটা ইনক্লাইন এবং সেটা এলিভেশনে আছে, আর স্টাফটা হচ্ছে গ্রাউন্ডের সাথে ভার্টিক্যাল। তাহলে এই ক্ষেত্রে ডিসটেন্সের ফর্মুলা হচ্ছে এটা, আর ভার্টিক্যাল ডিসটেন্স, হরাইজন্টাল ডিসটেন্সের ফর্মুলা হচ্ছে ক্যাপিটাল ডি, আর ভার্টিক্যাল ডিসটেন্সের ফর্মুলা হচ্ছে ক্যাপিটাল ভি দিয়ে আমরা যেটা বলতেছি। এই ডেরিভেশন গুলা বা এই ফর্মুলা গুলার ডিটেইলস ডেরিভেশন তোমরা পানমিয়ার বই থেকে দেখতে পারো। এইগুলা খুবই সিম্পল ডেরিভেশন, তোমরা বই থেকে দেখবা, দেখার পরে যদি না বুঝো তাহলে আমাকে জানাবা নেক্সট ক্লাসে। আমি এগুলা ডিটেইলস বলতেছি না, কারণ এগুলো ডেরিভেশন খুব একটা ইম্পর্টেন্ট না। কারো যদি ইন্টারেস্ট থাকে, হ্যালো, কারো যদি ইন্টারেস্ট থাকে তাহলে পানমিয়ার বই থেকে ডেরিভেশন গুলো একটু দেখে নিবা। স্যার ডেরিভেশন এগুলো জাস্ট, হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার এই ডেরিভেশনস গুলো কি স্যার এক্সামে আসবে? এটাই তো বললাম, এক্সামে আসা না নরমালি, বা খুব একটা ইম্পর্টেন্ট না। তারপরেও যদি কারো ইন্টারেস্ট থাকে যে ফর্মুলাগুলো আসলে কিভাবে আসছে, সেটা তোমরা বই থেকে দেখে নিতে পারো। আচ্ছা ঠিক আছে স্যার। এগুলা খুবই সিম্পলিফাইড ক্যালকুলেশন, ঠিক আছে? মানে কমপ্লেক্স কিছু থাকলে হয়তো আমি দেখানোর চেষ্টা করতাম, কিন্তু খুবই সিম্পল, তোমরা দেখলে বুঝতে পারবা। জি স্যার। আর এখানে জাস্ট ট্রায়াঙ্গেলের কিছু প্রিন্সিপাল ইউজ করা হয়েছে, আর কিছুই না। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা কি পাচ্ছি যে হরাইজন্টাল ডিসটেন্সের ফর্মুলাটা জানি, ভার্টিক্যাল ডিসটেন্সের ফর্মুলাটা জানি। তবে এখানে দুইটা প্যারামিটার বুঝতে হবে। আমরা তো হরাইজন্টাল ডিসটেন্স ডি, সেটা কার কার মধ্যে সেটা আমরা অলরেডি জানি। সেন্টার পয়েন্ট বা ভার্টিক্যাল এক্সিস থেকে স্টেডিয়া রডের পজিশন, যেখানে এই দুইটা পয়েন্টের যে ডিসটেন্স, হরাইজন্টাল ডিসটেন্স, সেটাই হচ্ছে ডি। আর ক্যাপিটাল ভি যেটা, দ্যাট মিন্স ভার্টিক্যাল ডিসটেন্স, এই ডিসটেন্সটা কার কার মধ্যে? আমরা যদি ডায়াগ্রাম থেকে দেখার চেষ্টা করি, এটাই হচ্ছে আমার ভি। তাহলে এই ভিটা কার কার মধ্যে? এই ভিটা হচ্ছে, এখানে আমরা একটা ডটেড লাইন দেখতে পাচ্ছি, যেটাকে আমরা এম কিউ দিয়ে রিপ্রেজেন্ট করি, এম কিউ। তাহলে এম হচ্ছে কি? ইনস্ট্রুমেন্টের সেন্টার। তাইলে এই ইনস্ট্রুমেন্টের সেন্টার দিয়ে যে লাইনটা আমরা ড্র করছি, ইনস্ট্রুমেন্ট সেন্টার দিয়ে যে লাইনটা আমরা করেছি, হরাইজন্টাল লাইনের সাথে এই যে ক্রস, সেন্ট্রাল ক্রস
এই ক্যাপিটাল বিটা হচ্ছে দুইটা পয়েন্টের মধ্যে ভার্টিক্যাল ডিসটেন্স। একটা পয়েন্ট হচ্ছে স্টাফের মধ্যে সেন্ট্রাল ক্রস হেয়ারের করেসপন্ডিং যে পয়েন্টটা, এবং আরেকটা পয়েন্ট হচ্ছে কি এই যে ইনস্ট্রুমেন্টের সেন্টারে, দ্যাট মিন্স এম পয়েন্টে একটা হরাইজন্টাল লাইন ড্র করলে যে লাইনটা পাবো, ওই লাইনের উপর যে কোনো পয়েন্ট এবং ওই সেন্টারের পয়েন্টের যে ভার্টিক্যাল ডিসটেন্স সেটাই হচ্ছে আমার ক্যাপিটাল ভি। আর একটা ডিসটেন্স জানতে হবে, সেটা হচ্ছে স্মল আর। স্মল আরটা কার মধ্যে? স্মল আরটা হচ্ছে কি গ্রাউন্ডের রেসপেক্টে, দ্যাট মিন্স গ্রাউন্ড থেকে, অর্থাৎ আমরা যে স্টাফটা গ্রাউন্ডের উপর ধরেছি ওই স্টাফের মধ্যে গ্রাউন্ড থেকে সেন্টার ক্রস হেয়ারের করেসপন্ডিং রিডিং পর্যন্ত যে ডিসটেন্স সেটাই হচ্ছে স্মল আর। এই দুইটা ডিসটেন্সকে আমরা বুঝতে পারছি, স্মল আর আর ক্যাপিটাল ভি। জি স্যার। বুঝা গেছে নাকি কারো কোনো প্রশ্ন আছে? একটা হচ্ছে গ্রাউন্ড থেকে সেন্টার পয়েন্টের ভার্টিক্যাল ডিসটেন্স, আর একটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট সেন্টারে যে হরাইজন্টাল লাইনটা ড্র করা হয়েছে ওই লাইন থেকে সেন্টারের ডিসটেন্স। জি স্যার, বুঝা গেছে। ওকে, তাহলে আমরা নেক্সটে যাই। আচ্ছা, এখান থেকে আমরা যদি একটা জিনিস বোঝার চেষ্টা করি যে এলিভেশন অফ স্টাফ স্টেশন, আমরা যদি এই যে কিউ পয়েন্টের এলিভেশনটা যদি বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করতে পারি? কিউ পয়েন্ট মিন্স যে পয়েন্টে ওই স্টেডিয়ার রডটা সেট করা হয়েছে সেই পয়েন্টের এলিভেশন। আমরা এলিভেশন শব্দটা আগে ইউজ করেছি অনেকবার। আর একটা শব্দ ইউজ করেছিলাম আমরা আরএল মিন্স রিডিউসড লেভেল, এটাও আমরা আগে ইউজ করেছি। তাহলে আমরা কিউ পয়েন্টের এলিভেশন অথবা আরএল যদি বের করতে চাই তাহলে সেটা কিভাবে বের করা যাবে? তাহলে দেখো তো এভাবে বের করা যায় কিনা। এখানে পি হচ্ছে কি? পি হচ্ছে ইনস্ট্রুমেন্ট স্টেশন, অর্থাৎ গ্রাউন্ডের যে পয়েন্টের উপর আমার ইনস্ট্রুমেন্টটা সেট করা হয়েছে ওই পয়েন্টটা হচ্ছে পি। পিটা হচ্ছে গ্রাউন্ডের একটা পয়েন্ট, অর্থাৎ যে পয়েন্টের উপর ওই যে ট্রাইপড স্ট্যান্ডটা বসানো থাকে, ট্রাইপড স্ট্যান্ডের উপর টেকিওমিটারটা বসানো হয়। তাহলে এক্ষেত্রে পি হচ্ছে ইনস্ট্রুমেন্টের গ্রাউন্ড পয়েন্ট। তাহলে এই পয়েন্টের জেনারেলি ইনস্ট্রুমেন্ট পয়েন্টের আরএল বা এলিভেশনটা জানা থাকে, নোন। পি পয়েন্টের এলিভেশনটা নোন। তাহলে পি পয়েন্টের এলিভেশন যদি জানা থাকে, এই এলিভেশনের সাথে যদি আমরা স্মল এইচ অ্যাড করি, স্মল এইচ হচ্ছে কি হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট অফ টেকিওমিটার। তাহলে এখানে স্মল এইচ যেটা সেটা হচ্ছে গ্রাউন্ড থেকে টেকিওমিটারের পজিশন যেখানে, দ্যাট মিন্স টেকিওমিটারের সেন্ট্রাল পয়েন্ট যেটা এম। এখানে পিএম হচ্ছে পিএম কে, দ্যাট মিন্স পিএম ভার্টিক্যাল ডিসটেন্সকে আমরা স্মল এইচ দিয়ে রিপ্রেজেন্ট করি। এটাই হচ্ছে আমার হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট অ্যাবাভ গ্রাউন্ড। তাইলে পি পয়েন্টের এলিভেশন যদি জানা থাকে, এই পি পয়েন্টের এলিভেশনের সাথে যদি আমি এইচ অ্যাড করি, হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট যদি অ্যাড করি, তাইলে এম কিউ লাইনের এলিভেশনটা পাওয়া যাবে না? এম কিউ লাইন। জি স্যার। হ্যাঁ, তাহলে এম কিউ লাইনের এলিভেশন যদি জানি, ওই এম কিউ লাইনের এলিভেশনের সাথে যদি আমি ভি অ্যাড করি, ভি ক্যাপিটাল ভি যদি অ্যাড করি, তাহলে এই সি পয়েন্টে পৌঁছতে পারবো না? জি স্যার। সি পয়েন্ট থেকে যদি আমি স্মল আরটা বাদ দিই, স্মল আর যদি বাদ দিই, তাহলে আমি কি গ্রাউন্ডে পৌঁছবো কিউ পয়েন্টে? জি স্যার। ওকে, তাইলে এখানে আমি যদি কিউ পয়েন্টের আরএল বা এলিভেশন যদি আমরা বের করতে যাই, তাইলে ইনস্ট্রুমেন্ট স্টেশনের গ্রাউন্ড পয়েন্টের সাথে হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট অ্যাড করলে এম কিউ লাইনের এলিভেশন পাবো, সাথে আমরা ভি অ্যাড করলে সেন্টার পয়েন্টে চলে যাব, সেন্টার পয়েন্ট থেকে আর বাদ দিলে কিউ পয়েন্টের আরএলটা পাবো। এই জিনিসটাই আসলে এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। হ্যাঁ বলো। আর ইকুয়ালস টু হচ্ছে এলিভেশনে। বুঝি নাই, আবার বলো তো। মানে স্যার এইচ প্লাস ভি মাইনাস আর, ওইটা হচ্ছে এলিভেশনটাই। এক্স্যাক্টলি, কিউ পয়েন্টের এলিভেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা এখানে বলা হয়েছে যে elevation of staff station equals to elevation of instrument station, that means p point সাথে h অ্যাড করা হয়েছে। তাইলে তখন আমরা কি পেয়ে যাচ্ছি, ওই যে এম কিউ লাইনের এলিভেশন, এটার সাথে ভি অ্যাড করলাম, আর বাদ দিলে আমরা কি পেয়ে যাব, এলিভেশন অফ স্টাফ স্টেশন, দ্যাট মিন্স কিউ। বুঝা গেছে স্যার? এখানে এটা কি অ্যাড করলেন একটা এলিভেশন অফ ইনস্ট্রুমেন্ট স্টেশন?
কোনটা? মানে h প্লাস v মাইনাস r হওয়ার কথা না, সাথে আপনি আরেকটা জিনিস অ্যাড করছেন, যেটা এলিভেশন অফ ইনস্ট্রুমেন্ট স্টেশন। আচ্ছা এতক্ষণ এই যে এখানে একটা কি বলেছিলাম, পি পয়েন্টের এলিভেশনটা জানা থাকতে হবে। এই যে পি পয়েন্টের এলিভেশনের সাথে অ্যাড করব এইচ। এটা নন এলিভেশন তাই না স্যার? হ্যাঁ এটা তো নন এলিভেশন। এখানে তো স্যার দুইটাই, পি পয়েন্টের এলিভেশন প্লাস এইচ দুইটাই নোন। এক্স্যাক্টলি। আচ্ছা স্যার। আলটিমেটলি সবই নোন, সবই নোন মিন্স সবগুলাই বের করতে হবে। আমি যদি কিউ পয়েন্টের আরএল বের করতে চাই বা এলিভেশন, আমাকে পি পয়েন্টের এলিভেশনও জানতে হবে, এইচও জানতে হবে, ভিও জানতে হবে, আরও জানতে হবে, তখন আমি কিউ পয়েন্টের আরএল পাবো বা এলিভেশন পাবো। স্যার আমি যখন স্যার এই যে টেকিওমেট্রিটাকে আমি যখন স্যার হচ্ছে একটা সমতলে রাখবো, তো সমতলের সময় কি আমার পি পয়েন্টের যে এলিভেশনটা কি জিরো হবে না স্যার? বুঝি নাই। আচ্ছা এখানে পি পয়েন্টটা তুমি সমতলে রাখো বা কোন একটা হিলের উপর রাখো বা কোন একটা আনডুলেটেড কোন একটা গ্রাউন্ড পয়েন্টে রাখো, যেখানেই রাখো না কেন ওই ইনস্ট্রুমেন্ট স্টেশন পয়েন্টের একটা আরএল থাকবে না, একটা এলিভেশন থাকবে না। পি পয়েন্টের এলিভেশনটা আমরা মেজার করব কার রেসপেক্টে বলো তো? এই যে পি পয়েন্ট, এই পি পয়েন্টের এলিভেশনটা জানা থাকবে যে বলতেছি আমরা, এটা যদি আমরা বের করতে চাই আমরা কিভাবে বের করতে পারবো বলো তো? সি লেভেলের রেসপেক্টে বের করব। যেমন ধরো আমাকে প্রথম একটা ডেটাম পয়েন্ট জানতে হবে। ডেটাম মানে আমি কিন্তু অলরেডি ডিফাইন করেছি তোমাদের। ডেটাম মিন্স যেটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট, যেটার আমরা এলিভেশন জানি, আরএল জানি। তাইলে এই যে পি পয়েন্টের যেটা এলিভেশন, এই পি পয়েন্টের এলিভেশনটা প্রথমে বের করে নিতে হবে কার সাপেক্ষে? ওই যে ডেটামের রেসপেক্টে। দ্যাট মিন্স এই পয়েন্টের আশেপাশে যদি কোনো ডেটাম পয়েন্ট থাকে, ওই ডেটাম পয়েন্টের রেসপেক্টে এই পি পয়েন্টের এলিভেশনটা আগে বের করে নিতে হবে। আমি কি এখন বুঝাইতে পারছি? হ্যালো হ্যালো, জি স্যার, শুনতেছি স্যার। শোনা যাচ্ছে স্যার। আমার আনসার কি বুঝতে পারছো? পি পয়েন্টের এলিভেশন যে জানা, এই জানাটা আসলে আমরা কিভাবে জানতেছি? পি পয়েন্টের আমরা এলিভেশনটা জানতেছি কোন একটা ডেটাম পয়েন্টের রেসপেক্টে। ডেটাম পয়েন্ট মিন্স যেটা রেফারেন্স পয়েন্ট, যেটার এলিভেশন আমরা জানি বা যেটাকে আমরা বেঞ্চমার্ক হিসেবে ধরে নিই। তাইলে ওই বেঞ্চমার্ক বা ডেটামের রেসপেক্টে এই পি পয়েন্টের এলিভেশনটা প্রথমে বের করে নিতে হয়। তাইলে আমরা প্রথমেই ধরে নিলাম যে এই পি পয়েন্টের এলিভেশনটা আমরা জানি। ওই যে আপনার নরমাল ট্যাব দিয়ে তো সেগুলো মাপা যায়। বুঝি নাই। নরমাল যে ট্যাব ইউজ করি না আমরা, ট্যাব দিয়ে তো এগুলা বের করা যায়। এগুলা বলতে কোন প্যারামিটার? হাইট মানে এইচ, তারপর হচ্ছে পি যেটা ডেটামের রেসপেক্টে। এখানে মানে কোন জায়গাতে কিন্তু ট্যাব ইউজ করা হবে না। হ্যাঁ, কোন জায়গাতে ট্যাব ইউজ করা হবে না। টেকিওমিটারের ফার্স্ট প্রিন্সিপাল কি ছিল বলো তো? এটা খেয়াল নেই স্যার। আচ্ছা এই যে তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো দেখো না বলে এই সমস্যাটা হয়। টেকিওমিটারের ফার্স্ট কনসেপ্ট ছিল এখানে আমরা ডিসটেন্স মেজার করি, আইদার হরাইজন্টাল অর ভার্টিক্যাল, এবং এই ডিসটেন্সগুলো আমরা ডাইরেক্টলি টেকিওমিটার দিয়ে বের করতে পারি। এখানে কোনো ট্যাবের ইউজ করতে হয় না। ট্যাব বলি বা চেইন বলি, আর মেজারমেন্ট নেওয়ার যে ডিভাইসগুলো সেগুলো ইউজ করতে হয় না, আমরা ডাইরেক্টলি পারি। এখানে কিন্তু কোথাও ট্যাব লাগবে না। আচ্ছা আমার যেটা বোঝানোর উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে কি, পি পয়েন্টের এলিভেশনটাকে আমরা বের করতে পারবো? জি স্যার, ওই ডেটাম পয়েন্ট থেকে রেফারেন্স পয়েন্ট থেকে আমরা বের করতে পারবো স্যার। হ্যাঁ, ডেটাম পয়েন্ট অথবা বেঞ্চমার্কের রেসপেক্টে পি পয়েন্টের এলিভেশনটা আমরা বের করতে পারবো। দ্যাট মিন্স এটা নোন থাকবে। তাহলে এটার সাথে আমি হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট আমার জানা থাকবে। প্রথমে আমি কতটুকু হাইটে ইনস্ট্রুমেন্টটা সেট করতেছি, কতটুকু হাইট মেনটেন করে ইনস্ট্রুমেন্টটা সেট করতেছি, এই হাইটটা আমার জানা থাকবে। এই হাইটটা অবশ্য বিভিন্ন ভাবে নেওয়া যায়। এটা আমরা চাইলে ট্যাব দিয়েও নিতে পারি, অথবা ওই যে স্টাফ যেটা আমরা ইউজ করব বা স্টেডিয়া রড, সেটা দিয়েও কিন্তু মেজার করা যায়। তাহলে আমরা পি পয়েন্টের আরএল জানি, সাথে যদি এইচ অ্যাড করি তাহলে এমকিউ লাইনের আরএল পাবো। এটার সাথে যদি বি অ্যাড করি তাহলে বিটা কোথা থেকে পাবো? এই যে ইকুয়েশন থেকে। তাহলে বিটা যদি জানি
তাহলে ভি থেকে আমরা কি বাদ দিব, আরটা বাদ দিব। আরটা হচ্ছে কি আসলে ওই যে সেন্টারের স্টাফ রিডিং, সেন্টারের স্টাফ রিডিংটাই হচ্ছে আর। তাহলে ওখান থেকে আর বাদ দিলে আমরা কি পেয়ে যাব, কিউ পয়েন্টের এলিভেশনটা পেয়ে যাব। এই জিনিসটাই আসলে এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে এই ইকুয়েশন দিয়ে। এখন কি বুঝছি? জি স্যার, বিষয়টা এখন ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, এই যে একজনে বলেছিল যে এলিভেশন অফ ইনস্ট্রুমেন্ট স্টেশনটা কি, এটা হচ্ছে আসলে পি পয়েন্টের এলিভেশন, পি পয়েন্টের এলিভেশন। এখন ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আসি, যদি লাইন অফ সাইটটা ডিপ্রেশনে থাকে, দ্যাট মিন্স ডাউনওয়ার্ড যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা ওই কিউ পয়েন্টের এলিভেশনটা কিভাবে পাবো? কিউ পয়েন্টের এলিভেশনটা কিভাবে পাবো বলো তো, এখন কিভাবে পাইতে পারি? কিউ পয়েন্ট মিন্স এটা, এই পয়েন্টের এলিভেশনটা কিভাবে পাবো? ইকুয়েশন না দেখে বলো তো ডায়াগ্রাম থেকে। পি প্লাস এইচ মাইনাস এই ডি যে মাইনাস পি পয়েন্টের আরএল জানি, এটার সাথে হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট অ্যাড করলাম, তাহলে আমরা এই লাইনটা জেনে গেলাম। এবার এই লাইন থেকে আমরা কি করব, বি আর আর এই লাইন থেকে আমরা কি বাদ দিব? কি বাদ দিলে আর পয়েন্ট থেকে আর বাদ দিলে আউটে পৌঁছে যাবে। জি স্যার, 2 পয়েন্টের এলিভেশনটা পাবো। রিপ্রেস সাইকেলের ক্ষেত্রে এই জিনিসগুলো একটু মনে রাখবা যে কোনটাতে কি অ্যাড করতেছি, কি বাদ দিচ্ছি, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, এবং সেটা ডায়াগ্রাম থেকে কিন্তু ইজিলি এখানে দেখো, এখানে লাইন অফ সাইট এবং আগে আমরা দেখেছিলাম যেটা যে স্টাফটা এরকম পজিশনে ছিল, তাই না? ভার্টিক্যাল পজিশনে ছিল গ্রাউন্ডের সাথে। এখন স্টাফের পজিশনটা কোন দিকে? এই যে লাইন অফ সাইটের সাথে পারপেন্ডিকুলার, তাই না? জি স্যার। লাইন অফ সাইট হচ্ছে আমার ডটেড লাইন, যেটা এই যে ডটেড লাইন, এই ডটেড লাইনের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে। বুঝা গেছে? জি স্যার। তাহলে এক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে ডি এর ফর্মুলা এটা, ভি এর ফর্মুলা হচ্ছে এটা। এখানে এলিভেশন অফ কিউটা কিভাবে পাবো তাইলে পি এর এলিভেশন জানি, সাথে এইচ অ্যাড করলাম, তাহলে এম কিউ লাইনের আর এল জানি, সাথে ভি অ্যাড করলাম, সেন্টার পয়েন্টে পৌঁছে গেলাম। সেন্টার পয়েন্ট থেকে যদি আমি আর কস থিটা বাদ দিই, আর কস থিটা বাদ দিলে গ্রাউন্ডের কিউ পয়েন্টে পৌঁছে যাব। তাহলে এখানে শুধু চেঞ্জ যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, এই যে আর কস থিটা, এই কস থিটাটা কেন আসতেছে? কারণ এই যে স্টাফ যেটা, এটা আগে ভার্টিক্যাল পজিশনে ছিল, এটা এখন ইনক্লাইন হয়ে যাওয়াতে, ইনক্লাইন মিন্স থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন হয়ে যাওয়াতে এই আর কম্পোনেন্টটা চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে, আর কস থিটা। বুঝে গেছে? জি স্যার, ইনক্লাইনেশন বিষয়টা বুঝছি স্যার। হ্যাঁ, ওকে। তাহলে এটা হচ্ছে ইনক্লাইন্ডের ক্ষেত্রে। ঠিক ডিপ্রেশনের ক্ষেত্রেও কি হবে? ডিপ্রেশনের ক্ষেত্রে ডি এটা, ভি এটা, এলিভেশন অফ কিউ। তাহলে একইভাবে কি পাবো, পি এর সাথে এইচ অ্যাড করলাম, এই পয়েন্টে গেলাম, বি বাদ দিলাম, সি তে গেলাম, সেন্টার পয়েন্টে, ওখান থেকে আর কস থিটা বাদ দিলে গ্রাউন্ড পয়েন্ট, দ্যাট মিন্স কিউ তে পৌঁছে গেলাম। ঠিক আছে? সেটা আবার বলেন। আবার বলি, এই যে পি পয়েন্টের আরএল জানি, সাথে হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট অ্যাড করলাম, তাহলে আমি এম কিউ লাইনের আরএল জানি। তাহলে এম কিউ লাইনের আরএল থেকে যদি আমি ভি বাদ দিই, তাহলে আমি সেন্টার পয়েন্টে পৌঁছালাম। সেন্টার পয়েন্ট মিন্স স্টাফের সেন্টার পয়েন্ট, মিন্স সেন্ট্রাল ক্রস হেয়ার করেসপন্ডিং যে পয়েন্ট আমরা স্টাফে দেখতেছি। তাহলে এই পয়েন্টের আরএল জানি এখন, ওখান থেকে যদি আর কস থিটা বাদ দিই, তাহলে আমি গ্রাউন্ডের কিউ পয়েন্টের আরএলটা জেনে যাব। বুঝছি? এরপর আসি, এতক্ষণ আমরা ফোকাসিং টেলিস্কোপের যে টেকিওমিটার, এখন আমরা স্কোপে আমরা অ্যানালিটিক লেন্স ইউজ করব। তাহলে এই যে অ্যানালিটিক লেন্সটা, এটা কোথায় ইউজ করার কথা ছিল মনে আছে কারো?
এই লেন্সটা কোথায় ইউজ করার প্রভিশন আছে? এক্সটার্নাল টেলিস্কোপ ইউজ করি নাকি ইন্টারনাল টেলিস্কোপ ইউজ করি? এক্সটার্নাল না ইন্টারনাল? আচ্ছা, তোমরা আগের লেকচারগুলো হয়তো দেখো নাই। স্যার এটা এরকম আসলে না দেখলে এক্সটার্নাল বুঝবা না এক্সটার্নাল কোনো কিছু। ফোকাসিং এর ক্ষেত্রে স্যার, হ্যাঁ, এক্সটার্নাল ফোকাসিং এর ক্ষেত্রে এটা বলতে এতক্ষণ লাগতেছে? এটা তো আমি অনেকবার বলছি প্রিভিয়াস ক্লাসে। অ্যানালিটিক লেন্সটা এক্সটার্নাল ফোকাসিং টেলিস্কোপ ইউজ করা হয়, এটা জেনারেলি ইন্টারনাল ফোকাসিং টেলিস্কোপ ইউজ করতে হয় না। আর এই অ্যানালিটিক লেন্সটা জেনারেলি ইউজ করা হয় আই পিচ এবং লেন্সের মাঝামাঝি পজিশনে। আই পিচ এবং লেন্সের, লেন্স মিন্স এই যে এখানে যদি আমরা একটু দেখি, এটা হচ্ছে আমার আই পিচ আর এটা হচ্ছে আমার লেন্স। তাহলে এই দুইটার মাঝামাঝি জায়গাতে অ্যানালিটিক লেন্সটা বসাইতে হয়, ইন্টারনালি সেট করতে হয়। তাইলে দেখো এই উপরের যেটা ডায়াগ্রাম, এটা হচ্ছে হরাইজন্টাল লাইন অফ সাইট, হরাইজন্টাল লাইন অফ সাইট। এবং এই ক্ষেত্রে দেখো যে আমরা এডিটিভ কনস্ট্যান্ট, যেটা এডিটিভ কনস্ট্যান্ট মিন্স ক্যাপিটাল সি। তাহলে ক্যাপিটাল সি ইকুয়ালস টু কি বলেছিলাম আমরা? এফ প্লাস ডি। এফ হচ্ছে কি লেন্স থেকে প্রিন্সিপাল ফোকাল পয়েন্টের ডিসটেন্স, দ্যাট মিন্স ফোকাল ডিসটেন্স এফ। আর স্মল ডিটা কি ছিল? লেন্স থেকে টেকিওমিটারের সেন্টারের যে ডিসটেন্স সেটাই ছিল ডি। তাহলে এফ এবং ডি অ্যাড করলে আমরা এই সিটা পাইতাম। সি মিন্স এডিটিভ কনস্ট্যান্ট ক্যাপিটাল সি, এটা পাইতাম। তাইলে এটা হচ্ছে যদি আমরা অ্যানালিটিক লেন্স ইউজ না করি, শুধুমাত্র এক্সটার্নাল ফোকাসিং টেলিস্কোপ উইথাউট অ্যানালিটিক লেন্স। পরের ডায়াগ্রামটা হচ্ছে কি যে লেন্স অফ সাইট উইথ অ্যানালিটিক লেন্স, অর্থাৎ এখানে আমরা একটা এডিশনাল লেন্স ইউজ করতেছি যেটার নাম হচ্ছে অ্যানালিটিক লেন্স। তাইলে কি ঘটনা ঘটবে যদি আমি অ্যানালিটিক লেন্স ইউজ করি বলতো? এফ প্লাস সি 0 হয়ে যাবে। তাহলে এফ প্লাস ডি 0 হবে, দ্যাট মিন্স এডিটিভ কনস্ট্যান্ট যেটাকে আমরা বলতাম ক্যাপিটাল সি, সেটা 0 হয়ে যাবে। কিভাবে হবে সেটা? তখন হওয়া সম্ভব? উপরে ডায়াগ্রাম থেকে বলো কখন এটা হওয়া সম্ভব? যদি স্যার একই পয়েন্টে হয়। একই পয়েন্টে কি আসবে যে বুঝি নাই। ফোকাসটা যদি এক মানে ইয়েতে যে যদি মিডল পয়েন্টে, প্রিন্সিপাল ফোকাল পয়েন্টটা, দ্যাট মিন্স এফ, প্রিন্সিপাল ফোকাল পয়েন্টটা যদি আমি ইনস্ট্রুমেন্টের সেন্টারে নিয়ে আসতে পারি, তাহলে সেক্ষেত্রে এফ এবং ডি এই দুইটা ডিসটেন্স কি হয়ে যাবে? 0, তাই না? জি স্যার। হ্যাঁ, এখন অ্যানালিটিক লেন্স ইউজ করার সুবিধা হচ্ছে কি, এই লেন্সটা যদি আমরা ইউজ করি তাহলে সেক্ষেত্রে প্রিন্সিপাল ফোকাল পয়েন্টটা কোথায় চলে আসে? ইনস্ট্রুমেন্টের সেন্টারে। তাহলে শুধুমাত্র তখনই এফ প্লাস ডি অথবা ক্যাপিটাল সিটা কি হয়ে যায়? 0 হয়ে যায়। এই জিনিসটা এখানে বলা হচ্ছে the vertex is formed at the vertical axis. Vertex means principal focal point is formed at the vertical axis, that means center of the instrument, and its position is always fixed irrespective of the staff position. That means আমরা স্টেডিয়া রড বা স্টাফকে যে পজিশনেই নিই না কেন, সব সময় কিন্তু প্রিন্সিপাল ফোকাল পয়েন্টটা ভার্টিক্যাল এক্সিসে থাকবে, দ্যাট মিন্স ইনস্ট্রুমেন্টের সেন্টারে থাকবে। The analytic lens is generally provided in external focusing telescope only and not in internal focusing telescope, since the latter is virtually analytic due to very small additive constant. তাহলে এই জিনিসটা কি বলতেছে? অ্যানালিটিক লেন্সটা আমরা জেনারেলি এক্সটার্নাল ফোকাসিং টেলিস্কোপের ক্ষেত্রে ইউজ করে থাকি, এটা কিন্তু নরমালি ইন্টারনাল ফোকাসিং টেলিস্কোপের ক্ষেত্রে ইউজ করা হয় না। কেন? ইন্টারনাল ফোকাসিং টেলিস্কোপের ক্ষেত্রে এই অ্যানালিটিক লেন্সটা ইউজ করতে হয় না, কেন বলতো? স্যার ওখানে তো অলরেডি আরেকটা লেন্স আছে যেটা অলমোস্ট 0 আনে, এফ প্লাস সি এফ প্লাস ডি এর মানটা। হ্যাঁ, ইন্টারনাল ফোকাসিং এর ক্ষেত্রে যেটা হয় যে ওখানে কিন্তু এডিটিভ কনস্ট্যান্টটা আছে,
কিন্তু থাকলেও f প্লাস d এর ভ্যালুটা খুবই কম এবং নেগলিজিবল। তো যার কারণে ইন্টারনাল ফোকাসিং টেলিস্কোপের ক্ষেত্রে ওই যে অ্যানালিটিক লেন্সটা আলাদাভাবে ইউজ করতে হয় না। তাহলে এই যে আমরা যে ইনস্ট্রুমেন্টের মধ্যে একটা চেঞ্জ দেখতে পাচ্ছি, এই যে এডিশনাল একটা লেন্স আমরা লাগাচ্ছি, এটার বেনিফিট হচ্ছে কি? বেনিফিট হচ্ছে জাস্ট ক্যালকুলেশনটা সিম্পলিফাইড হয়। দ্যাট মিন্স এই যে এডিটিভ কনস্ট্যান্ট ক্যাপিটাল সি, এই টার্মটা কিন্তু প্রত্যেকটা ফর্মুলাতে ছিল, হরাইজন্টাল ডিসটেন্সের ফর্মুলাতেও ছিল, ভার্টিক্যাল ডিসটেন্সের ফর্মুলাতেও ছিল। তাহলে যেখানে যেখানে সিটা আছে সেখানে সেখানে সিটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে যদি আমরা অ্যানালিটিক লেন্স ইউজ করি। তাহলে আমার ক্যালকুলেশনটা সিম্পল হয়ে যাচ্ছে। আর অ্যানালিটিক লেন্সের ডিসঅ্যাডভান্টেজ কি পড়েছিলাম মনে আছে? ডিসঅ্যাডভান্টেজ গুলা রোল নাম্বার 100 কে আছো? রোল নাম্বার 100, রোল নাম্বার 100, roll number 90, roll number 90, yes sir, হ্যাঁ তুমি বলো তো অ্যানালিটিক লেন্সের ডিসঅ্যাডভান্টেজ গুলো কি ছিল? স্যার এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল যে কস্টটা আছে ওইটা হচ্ছে বাড়াই দেয়, তারপর আর আরেকটা ছিল, একটা হচ্ছে এডিশনাল কস্ট, আরেকটা হচ্ছে ইমেজের ব্রাইটনেসটা কমাই দেয়। জি স্যার, কারণ কিছু ইনসিডেন্ট লাইট অ্যাবজর্ব করে নাই, যার কারণে ইমেজের ব্রাইটনেসটা কমে যায়। এই দুটো ছিল মেইন ডিসঅ্যাডভান্টেজ। তো অ্যানালিটিক লেন্স ইউজ করার কারণে ফর্মুলাতে কিছু চেঞ্জ আসবে, সেটা আমরা একটু দেখার যদি চেষ্টা করি। যেমন ধরো হরাইজন্টাল লাইন অফ সাইটের ক্ষেত্রে হরাইজন্টাল ডিসটেন্সের ফর্মুলাটা কি হবে? d ইকুয়ালস টু ks। এটা কিন্তু অর্ডিনারি টেলিস্কোপের ক্ষেত্রে বা অর্ডিনারি টেকিওমিটারের ক্ষেত্রে এই ফর্মুলাটা ছিল কি? d ইকুয়ালস টু ks প্লাস c। আর যখনই আমরা অ্যানালিটিক লেন্স ইউজ করতেছি তাহলে সাথে সাথে সিটা জিরো হয়ে যাবে, তখন আমরা d ইকুয়ালস টু সরাসরি ks ইউজ করতে পারবো ফর হরাইজন্টাল লাইন অফ সাইট। ঠিক একইভাবে এই ইনক্লাইন লাইন অফ সাইটের ক্ষেত্রে এখানে জাস্ট যে চেঞ্জগুলো আসবে শুধুমাত্র ওই সি টার্মটা ভ্যানিশ হয়ে যাবে, সব জায়গা থেকে সি টার্মটা ভ্যানিশ হয়ে যাবে, আর বাকি এলিভেশনের যে ফর্মুলাগুলো ছিল এগুলো আগের মতোই থাকবে। এবার আমরা যদি একটু ব্রিফ করি যে এই সার্ভে মেথডে আমরা আসলে ফিল্ডে কি কি কাজগুলা করতে হয় সেই জিনিসগুলো যদি একটু দেখি। প্রথমে হচ্ছে কি সেট আপ দা ইনস্ট্রুমেন্ট এট এ রেফারেন্স পয়েন্ট। ইনস্ট্রুমেন্ট মিন্স টেকিওমিটারটা। সেট আপ দা টেকিওমিটার এট এ রেফারেন্স পয়েন্ট। রেফারেন্স পয়েন্ট কেন বলা হচ্ছে? রোল নাম্বার 95। Yes sir. রোল নাম্বার 95। Yes sir. হ্যাঁ বলো তো সেট আপ দ্য ইনস্ট্রুমেন্ট এট এ রেফারেন্স পয়েন্ট। এখানে রেফারেন্স পয়েন্ট কেন বলা হচ্ছে? অথবা এখানে রেফারেন্স পয়েন্ট বলতে কোন পয়েন্টকে বোঝানো হচ্ছে, পি নাকি কিউ? এখান থেকে বলো তো রেফারেন্স পয়েন্ট কোনটা এই ডায়াগ্রাম থেকে? পি। বলা হচ্ছে ইনস্ট্রুমেন্টটাকে রেফারেন্স পয়েন্টে সেট করতে হবে। রেফারেন্স পয়েন্ট কোনটা? স্যার পি। পিটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট, কারণ এই পি পয়েন্টের এলিভেশন কিন্তু জানা থাকবে বা জানা না থাকলেও বের করে নিতে হবে। কার রেসপেক্টে? বেঞ্চমার্ক অথবা ডেটামের রেসপেক্টে এই পি পয়েন্টের এলিভেশনটা বের করে নিতে হবে বা জানা থাকতে হবে। এই কারণে বলা হচ্ছে ইনস্ট্রুমেন্টটাকে সেট করতে হবে কোথায়? রেফারেন্স পয়েন্টে, অর্থাৎ যে পয়েন্টের এলিভেশন জানা থাকবে অথবা বের করে নিব। এরপরের কাজটা কি? রিড আপার, মিডল এন্ড লোয়ার হিয়ার রিডিং। এই তিনটা রিডিং রিড করতে হবে কোত্থেকে? স্টেডিয়ার অর্থ থেকে বা স্টাফ থেকে। রিলিজ দ্য রড পারসন ফর মুভমেন্ট টু দ্য নেক্সট পয়েন্ট। তাইলে রড পারসন মিন্স যার হাতে স্টেডিয়ার রডটা থাকবে,
তাহলে প্রথমে রড পারসন একটা পজিশনে থাকবে, ওখান থেকে রিডিং নেওয়ার পরে ওই রড পারসনটা দ্যাট মিন্স সার্ভেয়র যে তাকে আরেকটা পয়েন্টে শিফট করাতে হবে, তখন আমরা আবার রিডিংটা নিতে পারবো। এভাবে রড পারসনকে শিফট করে করে আমরা প্রত্যেক পয়েন্টে রিডিং গুলো নিতে পারবো। এন্ড রিড এন্ড রেকর্ড দ্য হরাইজন্টাল অ্যাঙ্গেল। তাহলে এখানে কি কি নিতে হবে? প্রথমে নিলাম আপার মিডল লোয়ার হিয়ারের স্টেডিয়া হিয়ারের করেসপন্ডিং রিডিং গুলো আমরা স্টাফ থেকে নিলাম বা স্টেডিয়া রড থেকে নিলাম। এরপর এজিমুথটা বের করে নিতে হবে। এজিমুথটা মনে আছে কিভাবে বের করতে হয়? জি স্যার, ওই নর্থ সাইডের সাথে যে থিটাটা নেওয়া হয় হরাইজন্টাল। নর্থ লাইনের রেসপেক্টে কোন লাইন? আমি যে নোন যে লাইনটা সেটা মানে যে লাইনটা বের করব যেটাকে আমরা সার্ভে লাইন বলি আর কি। তাহলে নর্থ ডিরেকশনের সাথে সার্ভে লাইনের যে হরাইজন্টাল অ্যাঙ্গেল সেটাই হচ্ছে এজিমুথ। আর জেনিথ জেনিথটা আমরা অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেলে ক্লিয়ার করে নিব। জেনিথটা আপাতত এখানে বোঝার দরকার নাই। তবে জেনিথটা হচ্ছে একটা ভার্টিক্যাল অ্যাঙ্গেল। জেনিথটা হচ্ছে একটা ভার্টিক্যাল অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা কার কার মধ্যে সেটা আমরা ওই অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভেইং এ ডিটেইলস বুঝাবো। তো এখানে যেটা করতে হচ্ছে আমরা কি কি বের করে নিতে হচ্ছে, তাইলে আপার মিডল এবং লোয়ার দ্যাট মিন্স আপার স্টেডিয়া হিয়ার রিডিং, সেন্ট্রাল ক্রস হেয়ার এবং লোয়ার স্টেডিয়া হিয়ারের করেসপন্ডিং তিনটা রিডিং আমরা স্টাফ থেকে নিব। আর এজিমুথটা বের করে নিব এবং জেনিথটা বের করে নিব। এজিমুথটা হচ্ছে হরাইজন্টাল অ্যাঙ্গেল আর জেনিথটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাঙ্গেল। তাহলে এই পাঁচটা ভ্যালু, তিনটা হচ্ছে ক্রস হেয়ারের করেসপন্ডিং ভ্যালু, একটা এজিমুথ আর একটা হচ্ছে জেনিথ। এই পাঁচটা ভ্যালু টোটাল হয়তো আমাকে বের করা লাগতে পারে। এরপর আসি মোস্ট সফিস্টিকেটেড মোস্ট আপডেটেড যে ইনস্ট্রুমেন্ট, যেটাকে আমরা টোটাল স্টেশন বলেছিলাম তোমাদেরকে, এই শব্দটা আমি আগে ইউজ করেছিলাম। এটা ওয়ান কাইন্ড অফ ডিজিটাল থিওডোলাইট। তো এই ব্রাঞ্চটার নাম হচ্ছে আসলে ইলেকট্রনিক টেকিওমেট্রি। এটা হচ্ছে টেকিওমেট্রির একটা অ্যাডভান্স লেভেল। The Stadia procedure is used less and less often these days. More commonly, geometric engineers use a combination theodolite EDM. EDM means electronic distance measurement, known in jargon as a total station. Total station को অনেকে jargon নামেও চিনে থাকে। এই যে টোটাল স্টেশন কি, এই টোটাল স্টেশনে বেসিক্যালি দুইটা কম্বিনেশন পাওয়া যায়। দুইটা কম্বিনেশন মিন্স থিওডোলাইট এবং ইডিএম এর একটা কম্বিনেশন মিলাই হচ্ছে আমার টোটাল স্টেশন। এখানে থিওডোলাইটও থাকবে ফোকাসিং করার জন্য, আর ইডিএমটা হচ্ছে ডিসটেন্স মেজার করার জন্য ইলেকট্রনিক্যালি। থিওডোলাইটটা সেট করা হচ্ছে কি জন্য? ফোকাসিং করার জন্য। আর ইডিএমটা সেট করা হচ্ছে কি জন্য? ডিসটেন্স মেজার করার জন্য ইলেকট্রনিক্যালি। এই দুইটার কম্বিনেশনই হচ্ছে টোটাল স্টেশন, যেটাকে আমরা জার্গন নামেও চিনে থাকি। তো এই ইনস্ট্রুমেন্টটা জিওমেট্রিক ইঞ্জিনিয়াররা সবচেয়ে বেশি ইউজ করে থাকে। জিওমেট্রিক ইঞ্জিনিয়ার কারা? যারা জেনারেলি স্যাটেলাইট ইমেজ নিয়ে কাজ করে, গুগল ম্যাপ নিয়ে কাজ করে, জিপিএস নিয়ে কাজ করে, জিআইএস নিয়ে কাজ করে, তাদেরকে জেনারেলি জিওমেট্রিক ইঞ্জিনিয়ার বলা হয়। Often these instruments are connected to a field computer which stores readings and facilitates the processing of the data electronically. This instrumentation has facilitated the development of this method of detail and contour surveying. আমাদের টেকিওমেট্রির মেইন প্রিন্সিপল ছিল বা মেইন ফাংশন ছিল যেটা, যে আমরা একটা কন্ট্রোর ম্যাপ জেনারেট করতে পারবো, যেটা আমরা এই কম্পিউটারে করে ফেলতে পারবো। ভিজুয়াল একটা ফিচার আমরা জেনারেট করতে পারবো into a very sleek operation. It is now possible to produce plans of large areas that previously would have taken weeks in a matter of days. অর্থাৎ কনভেনশনাল যে টেকিওমেট্রি সিস্টেম বা টেকিওমিটার ইউজ করে আমরা যখন কাজগুলো করতাম, তখন আমাদের এক একটা প্রজেক্টে কয়েক সপ্তাহ বা কয়েকদিন সময় লেগে যাইত। যেটা আমরা যদি ইলেকট্রনিক টেকিওমেট্রির প্রিন্সিপল যদি ইউজ করি বা টোটাল স্টেশন যদি ইউজ করি, সেটা হয়তো আমাকে খুব কম সময়ের মধ্যে আমরা কি করে ফেলতে পারবো, লার্জ এরিয়া সার্ভে করে নিতে পারবো। The maths behind the operation is very simple. It is in effect the same as the Stadia formula, with the term for the distance s replaced by the measured slope distance d. অর্থাৎ
এই ইলেকট্রনিক, এটাই হচ্ছে আমার টোটাল স্টেশনের একটা ডায়াগ্রাম। এরকম কি কোনো ডিভাইস কি তোমরা দেখেছো? ইয়েস স্যার। স্যার ঠিক স্যার। সরি, এখানে এটা হচ্ছে মেইনলি থিওডোলাইটের পার্ট, দ্যাট মিন্স এটা দিয়ে আমরা ফোকাসিংটা করে নিব, আর ডিসটেন্সটা আমরা ইলেকট্রনিক্যালি এখানে পেয়ে যাব, এবং এই ডাটাগুলোকে ফিল্ড কম্পিউটারে ইনস্ট্যান্ট আমরা কি করে রাখতে পারবো, স্টোর করতে পারবো ডেটাগুলোকে, প্রত্যেক রিডিং গুলাকে। এবং এটাই হচ্ছে একটা স্কেমেটিক ডায়াগ্রাম, যে প্রিন্সিপালটা ইলেকট্রনিক টেকিওমেট্রিতে ইউজ করা হয়। এটা হচ্ছে আমার ইলেকট্রনিক টেকিওমেট্রি বা টোটাল স্টেশন। এখানে যে ফর্মুলাটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে কি S ইকুয়ালস টু ডি কস থিটা, S ইকুয়ালস টু ডি কস থিটা, যেখানে ডি হচ্ছে কি এই যে ইনক্লাইন ডিসটেন্স, এই ডিসটেন্সটা আমরা ডিরেক্টলি টোটাল স্টেশন থেকে পেয়ে যাব। এই ডিটা আমরা ডিরেক্টলি টোটাল স্টেশন থেকে পেয়ে যাব। তাহলে আমরা যদি থিটাটা জানি, দ্যাট মিন্স লাইন অফ সাইটের ইনক্লিনেশনটা যদি জানি, তাহলে আমরা এসটা পেয়ে যাব। এস মিন্স হরাইজন্টাল ডিসটেন্স। এখানে ডিটা বের করার জন্য ওই যে স্টাফের উপর একটা রিফ্লেক্টর ইউজ করা হয়, এই রিফ্লেক্টর ইউজ করে আমরা ডিরেক্টলি এই ইনক্লাইন ডিসটেন্সটা বের করে নিতে পারি এই টোটাল স্টেশনের মাধ্যমে। তাহলে এখানে আরএল অফ পয়েন্ট এ পয়েন্টের আরএল কিভাবে পাবো? তাহলে সেক্ষেত্রে প্রথমে জানতে হবে বি পয়েন্টের আরএল সাথে হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট, দ্যাট মিন্স H1। তাহলে আমরা এই লাইনের আরএল জানি, এটার সাথে ভি এড করে দিব। ভি থেকে যদি আমরা HR বাদ দিই, দ্যাট HR বা স্মল r যদি বাদ দিই, তাহলে আমরা এ পয়েন্টের এলিভেশনটা পেয়ে যাচ্ছি। বুঝা গেছে এটা? জি স্যার। এখানে জাস্ট ডিফারেন্স যেটা, আমরা ম্যানুয়াল টেকিওমিটার দিয়ে এসটা বের করতাম ডিরেক্টলি, আর এখানে টোটাল স্টেশন দিয়ে আমরা ক্যাপিটাল ডি, দ্যাট মিন্স ইনক্লাইন ডিসটেন্সটা বের করতেছি। এই ইনক্লাইন ডিসটেন্স থেকে আমরা পরবর্তীতে ইকুয়েশন দিয়ে হরাইজন্টাল ডিসটেন্সও পেয়ে যাব। এবার আমরা অনেকগুলা ম্যাথমেটিক্যাল প্রিন্সিপল দেখলাম, কনসেপ্ট দেখলাম। এরপর এগুলা ইউজ করে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, একটা প্রবলেম যদি করার চেষ্টা করি, প্রবলেমটা আগে একটু এক্সপ্লেন করি। ফ্রম পয়েন্ট ডি মিন্স এটা, এই ডিটা হচ্ছে আমার ইনস্ট্রুমেন্ট স্টেশন। বলা হচ্ছে কি ফ্রম পয়েন্ট ডি 3 পয়েন্টস এ বি সি, 3 পয়েন্টস এ বি সি, যে এ বি সি 3 পয়েন্টস হ্যাভ বিন অবজার্ভ, দ্যাট মিন্স এই এ বি সি এই তিনটা পয়েন্টে ওই স্টাফ বা স্টেডিয়ার রডটা সেট করতে হবে। have been observed as follows, তাইলে স্টাফ পয়েন্টস হচ্ছে কয়টা পয়েন্টে স্টাফটা রাখতে হবে? 3টা পয়েন্টে, এ বি সি 3টা পয়েন্ট। প্রত্যেকটা পয়েন্টের বিয়ারিং দেওয়া আছে। বিয়ারিং মিন্স নর্থ ডিরেকশনের সাথে অ্যাঙ্গেলটা দেওয়া আছে। প্রত্যেকটা পয়েন্টের বিয়ারিং দেওয়া আছে। বিয়ারিংটা কি আমি একটু পরে ডিসকাস করব। তাহলে এই 3টা পয়েন্টের বিয়ারিং দেওয়া আছে, তারপরে ভার্টিক্যাল অ্যাঙ্গেল দেওয়া আছে। আচ্ছা, এই ভার্টিক্যাল অ্যাঙ্গেল গুলা দেখে কি বোঝা যায় যে লাইন অফ সাইটটা কি ধরনের? রোল নাম্বার 100 কে আছো? 100? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। রোল নাম্বার 100 তুমি? জি স্যার। তোমাকে এর আগে আমি দেখেছিলাম, পাই নাই। তুমি কি এখন জয়েন করলা নাকি? না স্যার, আসলে আমার ফোন অনেক হ্যাং করে, তো এর জন্য আমি মানে। আচ্ছা, এখন বলো তো, আমি একটা প্রশ্ন করতেছি এখানে, যে এখানে 3টা অবজারভেশনের ভার্টিক্যাল অ্যাঙ্গেল দেওয়া আছে। এই 3টা ভার্টিক্যাল অ্যাঙ্গেল দেখে কি বোঝা যায় যে লাইন অফ সাইটটা কি ধরনের? প্রশ্নটা বুঝছো কিনা? জি। আমরা লাইন অফ সাইট 3 ধরনের বলেছিলাম। লাইন অফ সাইট একটা হচ্ছে হরাইজন্টাল লাইন অফ সাইট, আর একটা হচ্ছে ইনক্লাইন লাইন অফ সাইট। ইনক্লাইন লাইন অফ সাইট আবার 2 ধরনের, একটা হচ্ছে এলিভেশনে থাকবে অথবা ডিপ্রেশনে থাকবে। এলিভেশনটা আমরা পজিটিভ অ্যাঙ্গেল দিয়ে ডিফাইন করি, আর ডিপ্রেশনকে আমরা নেগেটিভ অ্যাঙ্গেল দিয়ে ডিফাইন করি। তাহলে এখানে এই 3টা অ্যাঙ্গেল দিয়ে কি বোঝা যায় যে কোনটার ক্ষেত্রে লাইন অফ সাইট কি রকম?
আচ্ছা কেউ কি বলতে পারবা? রোল নাম্বার 80। রোল নাম্বার 80। স্যার আসসালামু আলাইকুম। হ্যালো, রোল নাম্বার 80। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শুনতে পাচ্ছ তুমি? জি স্যার। হ্যাঁ এখানে বলো তো যে ভার্টিক্যাল অ্যাঙ্গেল দেখে কি আমরা বলতে পারি কোনটার ক্ষেত্রে লাইন অফ সাইট কি রকম? পারবা নাকি? না স্যার। বুঝি নাই। বলতে পারবা? না স্যার। ওকে, আচ্ছা এখানে ভার্টিক্যাল অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা পজিটিভ না? পজিটিভ ভার্টিক্যাল অ্যাঙ্গেল মিন্স এটার ক্ষেত্রে লাইন অফ সাইট হচ্ছে ইনক্লাইন্ড এবং এলিভেশনে থাকবে। আর জিরো মিন্স লাইন অফ সাইট হরাইজন্টাল, আর নিচেরটাও প্লাস। পজিটিভ অ্যাঙ্গেল যেহেতু এটাও কিন্তু লাইন অফ সাইট ইনক্লাইন্ড এবং এলিভেশনে। এখন কি বোঝা গেছে? আর যদি অ্যাঙ্গেল গুলো নেগেটিভ থাকতো তাহলে আমরা বলতাম লাইন অফ সাইট ইনক্লাইন্ড এবং সেটা ডিপ্রেশনে। বুঝা গেছে? জি স্যার। ওকে, আর স্টেডিয়া রিডিং এ আমরা তিনটে রিডিং দেখতে পাবো। স্টেডিয়া রিডিং থেকে প্রত্যেকটা পয়েন্টে তিনটে রিডিং, একটা লোয়ার স্টেডিয়া হিয়ার, আর একটা আপার স্টেডিয়া হিয়ার, আর মাঝখানেটা হচ্ছে সেন্ট্রাল ক্রস হিয়ারের করেসপন্ডিং রিডিং, যেটা আমরা স্টাফ থেকে বের করে নিব। এই তিনটে রিডিং দেওয়া আছে তিনটা পয়েন্টের জন্য। এরপর বলা হচ্ছে কি ইফ দ্য আরএল দ্যাট মিন্স রিডিউসড লেভেল অফ ডি ইজ 150.1 মিটার, তাইলে এই যে ডি পয়েন্ট মিন্স ইনস্ট্রুমেন্ট স্টেশন, এই পয়েন্টের আরএল কিন্তু দেওয়া আছে। আরএলটা হচ্ছে কত বা এলিভেশনটা কত? 150.1 মিটার। আর এইচআই হচ্ছে হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট 1.4 মিটার, এটাও দেওয়া আছে। and the tachyometric constant equals to 100, that means capital K equals to 100 দেওয়া আছে। it is required to, তাহলে কি কি বের করতে হবে? find the horizontal distance to the staff points, তাইলে ইনস্ট্রুমেন্ট সেন্টার থেকে প্রত্যেকটা স্টাফ পয়েন্টের হরাইজন্টাল ডিসটেন্সটা বের করতে হবে। দ্যাট মিন্স h1 h2 h3 এগুলো বের করতে হবে। and their reduced level, তাহলে প্রত্যেকটা পয়েন্টের, তাহলে পয়েন্টগুলো কি কি ছিল? ABC তিনটা পয়েন্টের এলিভেশন বা আরএল বের করতে হবে। and next find the distance AB BC and CA, এই যে AB BC and CA এই তিনটা হরাইজন্টাল ডিসটেন্সও বের করতে হবে। তাহলে দেওয়া আছে কি কি? এখানে একটা ইনস্ট্রুমেন্ট স্টেশন ক্যাপিটাল ডি, তিনটা স্টাফ পয়েন্টস এ বি সি, তিনটা পয়েন্টের বিয়ারিং দেওয়া আছে। বিয়ারিংটা হচ্ছে কি নর্থ ডিরেকশনের সাথে প্রত্যেকটা সার্ভে লাইনের যে অ্যাঙ্গেল, আর ভার্টিক্যাল অ্যাঙ্গেল দেওয়া আছে যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো লাইন অফ সাইট কি রকম। স্টেডিয়া রিডিং গুলো দেওয়া আছে তিনটা করে। রিডিউস লেভেল ইনস্ট্রুমেন্ট স্টেশনের এলিভেশন দেওয়া আছে, হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে, টেকিওমেট্রিক কনস্ট্যান্ট K equals to 100 দেওয়া আছে। যেটা বের করতে হবে প্রত্যেকটা স্টাফ পয়েন্টের হরাইজন্টাল ডিসটেন্স এবং তাদের করেসপন্ডিং রিডিউস লেভেল বা এলিভেশন, এবং এই তিনটা পয়েন্টের মধ্যে ইন্টারকানেক্টেড ডিসটেন্সগুলো মেজার করতে হবে। তাহলে আসি, এই ডায়াগ্রাম তো বোঝা যাচ্ছে মনে হয় নাকি? ডি হচ্ছে আমার ইনস্ট্রুমেন্ট স্টেশন, এক্স্যাক্টলি আসলে ডি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতেছি ইনস্ট্রুমেন্টের সেন্টার পয়েন্ট। আর এ হচ্ছে স্টাফ পয়েন্ট 1, বি হচ্ছে স্টাফ পয়েন্ট 2, সি হচ্ছে স্টাফ পয়েন্ট 3। তাইলে এখানে ডি থেকে এ এর ডিসটেন্সকে আমরা h1 বলতেছি, ডি থেকে বি এর ডিসটেন্সকে h3 বলতেছি, ডি থেকে সি পর্যন্ত হরাইজন্টাল ডিসটেন্সকে আমরা h2 বলতেছি। আর এ ডি বি হচ্ছে θ1 এবং সি ডি বি হচ্ছে θ2। আর নর্থ ডিরেকশনটা দেখানো আছে যাতে আমরা বিয়ারিং যেহেতু দেওয়া আছে, বিয়ারিং এর রেসপেক্টে যাতে আমরা অ্যাঙ্গেলগুলো সেট করতে পারি।
এবার প্রথমে আসি ফর লাইন ডিএ, প্রথম এই লাইনের ক্ষেত্রে। তাহলে ডিএ লাইনটা, এই যে ডিএ লাইন, এটার লাইন অফ সাইটটা কি রকম বলতে পারবা? ডিএ লাইনের লাইন অফ সাইটটা কি রকম, হরাইজন্টাল না ইনক্লাইন? স্যার ইনক্লাইন এলিভেশন। ইনক্লাইনটা কিভাবে বুঝছি? যে 5 পজিটিভ পয়েন্ট অ্যাঙ্গেল, হ্যাঁ অ্যাঙ্গেল আছে 5 ডিগ্রি 5 ডিগ্রি 12 মিনিট, এখান থেকে আমরা বুঝতে পারতেছি কি লাইন অফ সাইট ইনক্লাইন এবং সেটা এলিভেশনে। এরপর স্টাফ ইন্টারসেপ্ট আমরা কিভাবে বের করতে পারবো বলো তো? এখান থেকে স্টাফ ইন্টারসেপ্ট ক্যাপিটাল এস কিভাবে বের করতে পারবো? কিভাবে বের করতে পারবো বলো তো? আপার এন্ড লোয়ার ডিসটেন্সের এই এটা, হ্যাঁ এক্স্যাক্টলি ডিফারেন্সটা। এই যে লাস্টের রিডিংটা কত 2.2 আর ফার্স্টের রিডিংটা কত 1.1, দ্যাট মিন্স 1.1 স্যার। দ্যাট মিন্স ফার্স্ট এবং লাস্ট রিডিং এর, দ্যাট মিন্স ফার্স্ট এবং থার্ড রিডিং এর যে ডিফারেন্সটা, ওই ডিফারেন্সটাই হচ্ছে কি আমার স্টাফ ইন্টারসেপ্ট, দ্যাট মিন্স ক্যাপিটাল এস। সেই এসটা আমরা বের করে নিছি, বুঝছি? জি স্যার। ওকে, এরপর যেহেতু এই টেকিওমিটারে কোনো অ্যানালাইটিক লেন্স ইউজ করা হচ্ছে না, দ্যাট মিন্স এটা জাস্ট সিম্পলি একটা এক্সটার্নাল ফোকাসিং টেলিস্কোপ, তাহলে সেক্ষেত্রে H1টা হচ্ছে কি, H1 এর ইকুয়েশনটা কি ছিল ইনক্লাইন লাইন অফ সাইটের ক্ষেত্রে? তোমরা একটু দেখে নিবা যে ks cos স্কয়ার থিটা। আচ্ছা এটাতে কি সি ধরে নাই নাকি? আচ্ছা এখানে আরেকটা ইনফরমেশন মনে হয় মিসিং, এখানে অ্যানালাইটিক লেন্স ইউজ করা হয়েছে কারণ সিটা এরা বাদ দিচ্ছে। তাইলে এখানে অ্যানালাইটিক লেন্স ইউজ করা হয়েছে, ইনফরমেশনটা এখানে মিসিং। এটা ধরে নিবা যে অ্যানালাইটিক লেন্স ইউজ করা হয়েছে, দ্যাট মিন্স সি এর যেটা টার্ম থাকবে সেটা বাদ যাবে জাস্ট। তাহলে হরাইজন্টাল ডিসটেন্স ইকুয়ালস টু ks cos স্কয়ার থিটা। তাহলে k হচ্ছে কত 100, s হচ্ছে আমরা অলরেডি জানি cos স্কয়ার থিটা, থিটা মিন্স এই ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা। তাহলে ওখান থেকে h1টা পেলাম। এরপর v1 ভার্টিক্যাল ডিসটেন্স, এটা হচ্ছে কি ভার্টিক্যাল ডিসটেন্স ফর্মুলাটা কি ছিল? h1 হাইট হরাইজন্টাল ডিসটেন্স ইনটু tan থিটা। তাহলে হরাইজন্টাল ডিসটেন্সটা আমরা অলরেডি জানি ইনটু tan থিটা, থিটা মিন্স ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা, তাহলে ওখান থেকে আমরা ভার্টিক্যাল ডিসটেন্সটা পেলাম। এরপর RL অফ A, তাহলে যেহেতু আমার প্রশ্নে কি দেওয়া, কি বের করতে বলা হয়েছিল যে হরাইজন্টাল ডিসটেন্স কত এবং ওই পয়েন্টের স্টাফ পয়েন্টের RLটা কত বা এলিভেশনটা কত। তাহলে RL বের করতে গেলে আমাদেরকে V ও জানা থাকতে হবে, V, আর আমরা R কিন্তু জানি। আচ্ছা এখানে R এর ভ্যালু কোনটা বলো তো? R এর ভ্যালু কোনটা? স্মল r, এক্স্যাক্টলি সেন্ট্রাল ক্রস হেয়ারের করেসপন্ডিং যে রিডিংটা সেটাই হচ্ছে আমার r। তাহলে এখানে আমরা ফর্মুলাতে বসাই দিই কি কি ছিল ফর্মুলাটা, আমি জাস্ট একটা রিপিট করি। 150.1 এটা হচ্ছে আমার ওই যে ডি পয়েন্টের RL দেওয়া ছিল, ডি পয়েন্টের RL প্লাস দ্যাট মিন্স ইনস্ট্রুমেন্ট স্টেশনের RL প্লাস হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট দেওয়া ছিল 1.4 প্লাস বি আমরা অলরেডি জানি, আর মাইনাস হচ্ছে আরটা কত বলছিলাম একটু আগে 1.65, তাহলে আমরা এ পয়েন্টের RLটা পাবো। ঠিক একইভাবে আমরা ডিবিটা বের করতে পারবো। আচ্ছা ডিবির লাইন অফ সাইট কি রকম? হরাইজন্টাল। তাহলে ওই ফর্মুলাগুলো ইউজ করব। ডিসি এর লাইন অফ সাইট কি রকম? ইনক্লাইন এবং ডিপ্রেশন, এলিভেশন, তাই তো? এলিভেটেড, হ্যাঁ। তো সেম ফর্মুলা দিয়ে আমরা ডিসিও বের করলাম। এবার আসি থিটা 1 এবং থিটা 2 কিভাবে পাবো আমরা আর থিটাটা।
তাহলে এই ডায়াগ্রামে থিটা 1টা কিভাবে পাবো বলতে পারবা কেউ? আমরা কিন্তু প্রত্যেকটা সার্ভে লাইনের বিয়ারিং জানি, বিয়ারিং মিন্স এজিমুথ জানি। আমরা ডি এ লাইনের এজিমুথ জানি, ডি বি লাইনের এজিমুথ জানি, ডি সি লাইনের এজিমুথ জানি। তাহলে স্যার এখানে কিভাবে বের করতে পারবো? স্যার এজিমুথের ডিফারেন্স হলো বিয়োগ করলে তো হয়ে যাবে স্যার। তাহলে ডি বি লাইনের বিয়ারিং থেকে যদি আমরা ডি এ লাইনের বিয়ারিং বাদ দিই তাহলে থিটা 1 পাবো, তাই না? জি স্যার। আর যদি আমরা ডিসি লাইনের বিয়ারিং থেকে যদি ডিবি লাইনের বিয়ারিং বাদ দিই তাহলে থিটা 2 পাবো, তাই না? জি স্যার। আর থিটা হচ্ছে কি থিটা 1 প্লাস থিটা 2। তাহলে আমরা ওই নিয়মে অ্যাঙ্গেলগুলো বের করে ফেললাম। এরপর আমরা সিম্পল ট্রায়াঙ্গেলের ফর্মুলা দিয়ে ফ্রম ট্রায়াঙ্গেল, যেহেতু আমাদের ডিসটেন্স ইন্টারকানেক্টেড ডিসটেন্স গুলো বের করতে হবে, তাহলে আমরা জাস্ট এই ফর্মুলা দিয়ে বের করে ফেলতেছি s √a² + b² - twice ab cos θ। তাহলে এখানে থিটা মিন্স থিটা 1 থিটা 2, আর যেটার ক্ষেত্রে থিটা প্রযোজ্য হবে সেটা থিটা দিয়ে আমরা AC BC AB, এটাই তো আমাদের মেইন টার্গেট ছিল। এই সেম ফর্মুলাগুলো দিয়ে আমরা সবকিছু এখানে দেওয়া আছে যে প্রত্যেকটা সাইডের ডিসটেন্স জানি, সুতরাং তাদের এই রিমেইনিং সাইড যেটা থাকবে সেটা ডিসটেন্সটা আমরা এই ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারবো। আচ্ছা, এখানে আরেকটা প্রবলেম দিচ্ছি তোমাদেরকে, এটা তোমরা প্র্যাকটিস করে আমাকে রেজাল্টটা জানাবা। এটা একটু আমরা ডিসকাস করি। The following observations were made with an analytic tachyometer। তাহলে এখানে কিন্তু প্রথমেই বলে দেওয়া আছে analytic tachyometer ইউজ করা হচ্ছে, দ্যাট মিন্স এখানে additive constant capital C equals to 0 with the staff vertical। আচ্ছা, প্রিভিয়াস প্রবলেমে দুইটা ডাটা মিসিং ছিল, একটা হচ্ছে অ্যানালাইটিক লেন্সটা ইউজ করতেছি কিনা সেই ইনফরমেশনটা ক্লিয়ার ছিল না, আর হচ্ছে স্টাফটা কোন পজিশনে ছিল। যদিও বা প্রিভিয়াস এক্সাম্পলে অ্যানালাইটিক টেকিওমিটার ইউজ করা হয়েছে এবং স্টাফটা ভার্টিক্যাল ছিল, তো এই দুটো ইনফরমেশন কিন্তু ক্লিয়ারলি বলা থাকতে হয় প্রবলেমে। তাহলে অ্যানালাইটিক লেন্স ইউজ করা হচ্ছে এই প্রবলেমে এবং স্টাফটা ভার্টিক্যাল, দ্যাট মিন্স গ্রাউন্ডের সাথে ভার্টিক্যাল পজিশনে থাকবে। ক্যালকুলেট দ্য হরাইজন্টাল ডিসটেন্স PR and RS and also the elevation of PRS। এখানে P হচ্ছে ইনস্ট্রুমেন্ট স্টেশন, R হচ্ছে ইনস্ট্রুমেন্ট স্টেশন এবং R কিন্তু স্টাফ পজিশনও থাকবে, একই পয়েন্টে ইনস্ট্রুমেন্টও থাকবে, স্টাফও থাকবে ডিফারেন্ট টাইমে, আর S হচ্ছে স্টাফ পজিশন। তাইলে দেখি এখানে ইনস্ট্রুমেন্ট স্টেশন কয়টা, এখানে কয়টা ইনস্ট্রুমেন্ট স্টেশন? তিনটা। দুইটা। জি স্যার, দুইটা। P এবং R, তাই না? জি স্যার। জি স্যার। স্টেশন হচ্ছে দুইটা, P এবং R, আর মেজারমেন্ট হচ্ছে কয়টা? তিনটা স্যার। তিনটা। হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট এক্সিস। তাহলে P পয়েন্টে যখন ইনস্ট্রুমেন্টটা রাখা ছিল তখন হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট হচ্ছে 4.8, আর যখন R পয়েন্টে ইনস্ট্রুমেন্টটা রাখা হয়েছিল তখন হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট হচ্ছে 4.6। তাহলে HI দেওয়া আছে, ঠিক কি না? জি স্যার। ওকে। এরপর স্টাফ পজিশন, যেহেতু তিনটা অবজারভেশন তাহলে তিনটা স্টাফ পজিশন লাগবে। তাহলে একটা স্টাফ পজিশন হচ্ছে বেঞ্চমার্ক, BM স্ট্যান্ডস ফর বেঞ্চমার্ক। বেঞ্চমার্ক মিন্স এটার এলিভেশন কিন্তু অলরেডি জানা, এটা নোন থাকবে। রিমার্কসে কিন্তু দেখো RL অফ বেঞ্চমার্ক, বেঞ্চমার্কের রিডিউস লেভেল কিন্তু দেওয়া আছে 685.4। তাহলে যেখানে BM লেখা থাকে নরমালি ওই পয়েন্টের RLটা দেওয়া থাকতে হয়, নোন থাকতে হয়। তাহলে এই যে পয়েন্টের রেফারেন্স পয়েন্টের RL জানা, ওই পয়েন্টে স্টাফটা একবার বসাবো। এরপর আচ্ছা, বেঞ্চমার্কে স্টাফ যখন বসাবো তখন ইনস্ট্রুমেন্ট থাকবে P পজিশনে, স্টাফটা যখন R পজিশনে বসাবো তখন স্টাফ ইনস্ট্রুমেন্টটা থাকবে তাও P পজিশনে। দ্যাট মিন্স P পজিশনে রেখে আমরা দুইবার মেজারমেন্ট নিব, একবার মেজারমেন্ট হচ্ছে বেঞ্চমার্কে স্টাফের জন্য, আর একবার মেজারমেন্ট হচ্ছে R পয়েন্টে স্টাফের জন্য। থার্ড অবজারভেশনে কি হচ্ছে? থার্ড অবজারভেশনে স্টাফটা রাখবো কোথায়? S এ, আর ইনস্ট্রুমেন্টটা রাখবো হচ্ছে R। তাহলে R পয়েন্টে ইনস্ট্রুমেন্টটা রেখে S পয়েন্টে স্টাফের জন্য মেজারমেন্টটা নিব। আর ভার্টিক্যাল অ্যাঙ্গেল দেখে কি বোঝা যাচ্ছে এখানে? লাইন অফ সাইট ইনক্লাইন্ড, সবগুলো ইনক্লাইন। প্রথমটা কি রকম, এলিভেশন না ডিপ্রেশন? ডিপ্রেশন। হ্যাঁ, আর পরেরগুলো হচ্ছে দুইটা এলিভেশনে।
আর তিনটা স্টেডি রিডিং দেওয়া থাকবে, মাঝখানেটা হচ্ছে স্মল আর, রিমার্কস তো বলেই দিলাম। এটাই করা যাবে নাকি? সব ইনফরমেশন কিন্তু দেওয়া আছে। স্যার একটু দেখাই দিলে ভালো হতো। কেন একটা দেখাই দিলাম না ডিটেইলস? এটা কি স্যার ডিফারেন্ট এখানে কোনো প্রবলেম? সেম না স্যার, প্রবলেম। এখানে যে স্টাফ পজিশন গুলা বিএম আর এস এটার জন্য একটু কিরকম লাগছে? তো এটা না বুঝলে তাহলে এতক্ষণ আমি কি বললাম সেটা বলো তো। বুঝছি স্যার। হুবহু প্রিভিয়াস যেটা এক্সাম্পল এটার সাথে কোরিলেট করলেই পারবা। এখানে কমপ্লেক্স কিছু না, আমি তো সবকিছুই ভেঙে দিলাম। আর এখানে বের করতে হবে যেটা পিআর এবং আরএস। পিআর পিআর মিন্স এই যে পি এবং আর, আর হচ্ছে আরএস, আর এবং এস। এখানে কিন্তু বেঞ্চমার্কের সাথে যে ডিসটেন্স সেটা কিন্তু বের করতে হবে না, তার মানে এটা আরো বেশি সিম্পলিফাইড। এন্ড অলসো দ্য এলিভেশন অফ পিআরএস। তাহলে এখানে যেটা করতে হবে যে পি পয়েন্টের আরএল, আর পয়েন্টের আরএল এবং এস পয়েন্টের আরএলটা বের করতে হবে জাস্ট। তোমরা প্রথমে ট্রাই করো, না পারলে আমি পরে দেখাবো, ঠিক আছে? জি স্যার, আপনি করব, প্রবলেম হলে আপনাকে জিজ্ঞেস করব। ওকে, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। হ্যালো, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? স্যার বাসায় আমরা একটু স্টাডি করি স্যার, তারপরে স্যার কোশ্চেন থাকতে নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে স্টাডি করতেছো না, তোমাদেরকে প্রশ্ন করলে তো পারতেছো না। স্যার আসলে আমাদের এই সপ্তাহে স্যার সিটি ছিল তো কয়েকটা স্যার, এইজন্য এই আপনার লাস্ট দুই একটা লেকচার আমাদের পড়া হয়নি, লাস্ট লেকচারটা স্যার। আরে যেমন ধরো আমি আজকে যে লেকচারটা দিলাম এটা তো আজকে রাতে, আমি তো নরমালি চেষ্টা করি ওই দিনই দিয়ে দেওয়ার জন্য। জি স্যার। তো পাওয়ার পরে এটা জাস্ট একবার দেখলেই তো হয়ে যায়, কারণ সামনের যে টপিকস গুলো আমি পড়াবো এগুলো কিন্তু খুবই কমপ্লেক্স টপিকস। এগুলো যদি প্রত্যেকটা ক্লাসে যদি তোমরা না থাকো, কোন একটা বেসিক যদি মিস হয়, তোমরা কিন্তু বাকিগুলো বুঝতে পারবে না। আমি বারবার বলতেছি সেটা। এখানে কিন্তু একটা লেকচারের সাথে আরেকটা লেকচার কিন্তু কোরিলেটেড। জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে আমাদের টেকিওমেট্রিক বা স্টেডিয়াস সার্ভিং মেথডটা এই পর্যন্তই শেষ। আমি একটা প্রবলেম এক্সাম্পল দেখিয়েছি, একটা এক্সারসাইজ দিয়েছি তোমাদেরকে, এটা তোমরা ট্রাই করবা। আর লেকচারটা তোমরা দেখার পরে যদি কোনো কোয়েরি থাকে নেক্সট ক্লাস আমরা ডিসকাস করব। তো আমরা আজকে নতুন একটা টপিকসে যাচ্ছি, আমি জাস্ট একটু ইন্ট্রোডাকশন করে দিয়ে শেষ করে দিব ক্লাসটা। আর আজকে না গেল হয় না। জি স্যার, আমরা স্যার একটু পর্যন্ত আর কি শেষ করি আগে, তাহলে এই টপিকটা শেষ করি। জি স্যার, একটু আমরা একটু স্যার শেষ করি। আমি কিন্তু অলরেডি গত প্রিভিয়াস উইকে কিন্তু ক্লাস নিতে পারি নাই। আমি অলরেডি কিন্তু একটা ক্লাস তোমাদের কাছ থেকে নিতে হবে আমার। আমি নেক্সট উইকে এ সেকশন বি সেকশন একসাথে আমি একটা কম্বাইন্ড ক্লাস নিব। হ্যাঁ, এখন কোন টাইমে নিলে ভালো হয় সেটা আমাকে তোমরা কালকে জানাবা। স্যার এক্সট্রা ক্লাস স্যার জাহিদ, যেটা লাস্ট, জি স্যার, যেটা লাস্ট সপ্তাহে আপনার মিস হয়েছিল একটা ক্লাস, আমরা দুই সেকশন একসাথে স্যার। হ্যাঁ, একসাথে মিসিং ক্লাস হিসেবে নিব। আর আমি আসলে মার্চ তো এটা মার্চের পর থেকে আমি এপ্রিল থেকে তোমাদেরকে প্রত্যেক উইকে কিন্তু একটা করে এক্সট্রা ক্লাস নিব, একটা বা দুইটা। আচ্ছা স্যার, ওইটা তো ওই সময় এক্সট্রা ক্লাস যেগুলো নিব, এক্সট্রা ক্লাসগুলো আমি চেষ্টা করব কম্বাইন্ড নেওয়ার জন্য। এটা হইতে পারে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা এরকম হইতে পারে ডিউরেশনটা। দুইটা সেকশনের একসাথে কম্বাইন্ড ক্লাস হিসেবে নিব। আর আমি প্রিভিয়াস উইকে যে ক্লাসটা মিস করেছি, এই মিসিং ক্লাসটা নেক্সট উইকে আমাকে একটা পার্টিকুলার টাইম দিতে হবে তোমাদেরকে। আর নেক্সট উইকে তো অনেকগুলো সিটি আমাদের, কি বলো স্যার? আপনি তাহলে স্যার মানে একটু শেষের দিকে নিতে হবে কি? নেক্সট উইকে স্যার বুধবার বৃহস্পতিবার নিতে পারবেন স্যার? বুধবার বৃহস্পতিবার তো অলরেডি ক্লাস থাকে, তারপর নেওয়া যায়, সমস্যা নাই। তুমি তাইলে আমাকে কালকে একটু জানাও আর কি তোমরা। আচ্ছা স্যার, এটা দুই সেকশন কথা বলে আমাকে একটু কালকে ইনফর্ম করিও। ওকে স্যার। এটা ধরো 1 ঘন্টা বা 1.5 ঘন্টার একটা ক্লাস হয়তো বা। জি স্যার, বুঝতে পারছি স্যার। একসাথে পুরো বলবা যে এ সেকশন বি সেকশন একসাথে নিব আর কি, কম্বাইন্ড ক্লাস। আমি তোমাদেরকে আলাদা লিংক পাঠাবো। ওকে স্যার, তাহলে
কথা বলে আপনাকে স্যার ফোন করে জানাবো। ঠিক আছে, তাইলে আমরা নেক্সট উইকে এভাবে যাব, আর পরবর্তী উইক থেকে, পরবর্তী উইক না, আমরা এই মার্চ তো এপ্রিল থেকে আমরা প্রত্যেক উইকে এই একটা বা দুইটা করে এক্সট্রা ক্লাস নিব। কারণ সিলেবাস কিন্তু অনেক বড়। আমি যদি সবগুলা টপিকস যদি কভার করতে চাই বা বুঝাইতে চাই, তাহলে কিন্তু আমাকে কিছু এক্সট্রা ক্লাস দিতেই হবে। আর যেমন ধরো এটা আসলে এক্সট্রা ক্লাসগুলো লাগতেছে এই কারণে, অনলাইন ক্লাস আসলে অনেক জিনিস স্লোলি পড়াইতে হয়, আর না হয় জিনিসগুলো বোঝানো যায় না। হয়তো বা ফিজিক্যালি তোমরা যদি ক্লাসে থাকতা, আমি কিন্তু হয়তো আরো দ্রুত আগাইতে পারতাম, কিন্তু অনলাইনে হলে সমস্যা হচ্ছে কি সবগুলো টপিকস একটু আস্তে আস্তে আগাইতে হয়। স্যার এটার সাথে আমাদের স্টুডেন্টদেরও স্যার এই যে স্ক্রিনের দিকে তাকায় থাকতে থাকতে স্যার এক ধরনের মানে মানসিক একটা অবস্থা খুব খারাপ হয়ে যায় স্যার, অনেক দিন ধরে টানা ক্লাস। কারণ এই সিস্টেমের সাথে তো আমরা আসলে অভ্যস্ত না। আমরা হয়তো বা এরকম যদি কয়েকটা সেমিস্টার কন্টিনিউ করি, তাহলে আমার মনে হয় মানে খুব একটা সমস্যা হবে না কারো। এটা নতুন হিসেবে আমাদের প্রবলেমটা হচ্ছে। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, তাইলে এই পর্যন্তই থাক। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।